তিশাকে সিম্প্যাথি দেয়, তিশাকে একটু সিম্প্যাথি দেয়, প্লাস পাবলিক যেন আমাকে খারাপ ভাবে তোমাকে বাচ্চাটার জন্য। আর তিশা যেহেতু একটা আগের ঘরের একটা বাচ্চা ছেড়ে আসছে, তো ও তো জায়নের সমানই, তো ওকে একটু প্লাস পয়েন্ট করে পাবলিকের সামনে যদি তিশা আদর যত্ন করে, তখন পাবলিকও একটু মানে ঘোরামুখীকে একটু করবে, সিম্প্যাথি দিবে। ঠিক আছে, ও কান্না করে সিম্প্যাথি নেয় না, ও এগুলো করে সিম্প্যাথি নেয়। ঠিক আছে, ও যে বলে কান্না করে সিম্প্যাথি নেয় না, কিন্তু ও মানুষের বাচ্চা টার্গেট করে সিম্প্যাথি নিতে চায়, নিজের বাচ্চাকে রেখে ফেলে আসে অন্য জায়গায়। তারপরে ও মানে তিশা আহাত, তারপরে হচ্ছে তিশা আহাত, যাক ওগুলো পায়ে খেলছে, ধুয়ে দিলেই চলবে। তিশা আহাদের শালার বউ, ঠিক আছে, আর চুরফান, এরা কয়েকজন মিলে এসে আমাকে যাত্রাবাড়ি থেকে নিয়ে গেল। যাত্রাবাড়ি থেকে আরএস টাওয়ার, সাভার আরএস টাওয়ার পর্যন্ত সবাই একসাথে ছিলাম। আরএস টাওয়ারে যাওয়ার পরে তোমার চুরফানে তিশা ভাইয়ের বউ, তিশা ভাই, ওরা সবাই চলে গেল। দুইটা ছেলে অ্যাড হইলো, যে সোহাগ আর কি জানি নাম, ওই দুইটা ছেলে অ্যাড হয়েছে। ওই দুইটা ছেলেকে নিয়ে আরএস টাওয়ারে মানে ইয়ার আহাদের একটা ফ্রেন্ড আছে উকিল, ঠিক আছে, মেবি উনি উকিল, উনি হচ্ছে ওনার চেম্বারে বিয়ে করাবে। তো আরএস আমাকে ওরা তিনজনে মিলে নিয়ে গেল, আর ওরা সবাই বাড়িতে চলে গেল অন্য প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে, কি সুন্দর গেট আপ সাজুগুজু করে আসছিল, থ্রি পিস পরে সাজুগুজু করে, একদম লাল থ্রি পিস পরে আসছিল। তারপরে আমাদের এখানে বিয়ের কাজ করার জন্য বসছে। তখন কি হয়েছে, কাজী প্রথম একটা নিয়ে আসছে, উনি বিয়ে করাবে না। উনি বলতেছে যে প্রথমবার অনুমতি লাগবে, বিয়ে করাবো না। তখন তিশাকে ফোন দিল যে তোমার অনুমতি পত্র ছাড়া তো বিয়ে করাবে না। তখন ও কাজীর সাথে কথা বললো, তখন ওই কাজী বিয়ে করাবে না, ও চলে গেল। তারপর আরেকজন আসছে, উনিও সেম কথা বলতেছে, যে উনিও সেম কথা বললো, ভাবি কথা বলো না, উনিও সেম কথাই বললো। ঠিক আছে, যে না এরকম ভাবে হয় না, আমরা হচ্ছে অনুমতি ছাড়া বিয়ে করাতে পারবো না। তো যথারীতি হচ্ছে তিশা ওনাকে ফোন দিয়ে কথা বুঝায় বললো, বলার পর বলতেছে যে হ্যাঁ আমার অনুমতি আসছে, আমার অনুমতি নিয়ে ওরা বিয়ে করতে গেছে। হ্যাঁ, তখন হচ্ছে উনি বিয়ে পড়াইছে। বোন তুই মনের মতন একটা কথা কইছ সাথী আক্তার, কোন কথাটা পরে শোনো। পরে বলতেছে যে তাই তখন 11:30 বেজে গেছে, রাত 11:30 বেজে গেছে। হ্যাঁ, 11:30 বাজলো, ওরা বাসা থেকে বারবার ফোন দিচ্ছে হয়েছে কিনা। তো ওইখানে আমি সিগনেচার করছি, ওইখানে হাত সিগনেচার করছে, তারপর আমাদের টিপস নিচে যেগুলো ফেসবুকে আপলোড করা হয়েছে, তোমরা জানো, তোমরা দেখছো। তো ঘরে যাও গেলে, তো সিগনেচার ওখানে করা হয়েছে, তোমরা যথারীতি দেখছো, ওগুলো ফেসবুকে আপলোড করা হয়েছে, দেখছো। তারপরে আমরা আরএস টাওয়ারে ওগুলো কাজটা শেষ করে আসছি, আসার পরে হচ্ছে নিচে দাঁড়ালাম। তারপরে গাড়ি ছিল না, অত রাতে গাড়ি না, রিক্সা না হলো। রিক্সার মধ্যে আমাকে বোঝাতে নিয়ে গেল যে আমি তোমাকে হচ্ছে যথেষ্ট সম্মান দিয়ে রাখবো, যথেষ্ট সম্মান দিয়ে রাখবো, তুমি তোমার কোনো কষ্ট হবে না, তোমার ছেলের কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এগুলো বলে আমাকে নিয়ে গেল। আচ্ছা, নিয়ে গেছে, ভালো কথা। তারপরে কি করলো, বাসায় গেলাম, আমাকে মানে তিশা ফোন দিচ্ছে যে কতক্ষণ লাগবে আসতে ডিওএইচএস। তো ডিওএইচএস ঢোকার পরে বললো যে আমরা ডিওএইচএস ঢুকে গেছি, বলতেছে ডিওএইচএস ঢুকে গেছি, ওইদিকে কি সব অলরেডি? বলে হ্যাঁ। তো আমাকে শিখাই দেওয়া হয়েছিল যে আমি যেন উঠে তিশা যতক্ষণ না বলবে, মানে চুরফান না কি জানি গেট খুলছিল, হ্যাঁ চুরফানে গেট খুলছিল, বললো যে যতক্ষণ না হচ্ছে তিশা আমাকে অনুমতি দিবে, আমি ততক্ষণ বাসায় ঢুকতে চাবো না। আমি যেন দরজায় দাঁড়ায় থেকে বাচ্চাটাকে নিয়ে আমি যতক্ষণ ও বলবে না ততক্ষণ যেন না ঢুকি। তিশা আসলে, তিশা বললে তারপরে আমি ঢুকবো, তারপরে বসার পরে আমি সব সত্যি কথা বলবো। তারপরে আমি গিয়া বসলাম, আমি গিয়া দরজায় নক করলাম, সাথে ওর দুটো ভাগনা ছিল। তখন মানে একটু শীত ভাইব ছিল, তো কাঁপতেছিলাম শীতের, মানে রিক্সাতে চড়ে গেছি, তো ঠোঁট মোট একদম অবস্থা কাহিল ছিল। তো বলতেছে যে কে, আমাকে দেখে দরজা খুলে বলতেছে কে। পরে আমি বলছি যে আপু আমি আমাকে যেটা শিখেছিলাম, আপু আমি আপনার অনেক বড় ফ্যান। পরে ও বলতেছে হ্যাঁ এত রাতে, মানে কি অ্যাক্টিং ভাই, তুমি দেখলে বুঝবে না যে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওই মহিলা আমার সাথেই ছিল, আমাকে সবকিছু শিখাই দিল। আর ওদের পাশে অলওয়েজ ক্যামেরা অন থাকে, তুমি জানো না, অলওয়েজ ওদের পাশে ক্যামেরা অন থাকে। পরে বলতেছে যে হচ্ছে ই করো না, তুমি কে। পরে আমি বললাম যে আমাকে ভিতরে যদি আপনি আসতে বলেন তাহলে আমি আসবো, না হলে আমি আসবো না, আমি এখান থেকে চলে যাবো। তো ওরা বলতেছে যে চলো হ্যাঁ ভিতরে আসো। আসলাম, তখন কি করলো, ও হচ্ছে সুপার রুমে আমাকে বসালো, সুপার রুমে বসে নাটক শুরু করছে, কান্নাকাটি। আমাকে বলছে তুমি কি, পরে আমি বললাম আমার হাতের বউ। তো কান্নাকাটির অ্যাক্টিং, ও মাই গড কি ওভার অ্যাক্টিং, মানে আমাকে যখন নিতে গেছিল তখন মেকআপ টেকআপ, মানে একদম দেখলে মনে হবে নতুন বউ। তারপরে যখন রাতের কাহিনী শুরু হলো তখন দেখে মনে হবে কি ও মনে করো 7 বছর ধরে ভাত খায় না, মানে খাইতে পায় না, হ্যাঁ রাস্তার টোকায়, হ্যাঁ মানে ঠোঁটের মধ্যে মনে হয় সাদা না এই কালার লিপস্টিক দিয়া পুরো একদম মরা মানুষের মতন, দেখলে মনে হবে যে কি অবস্থা, মানে করুণ অবস্থা। পাবলিক ওকে দেখলেই মানে সিম্প্যাথি দিয়ে দিবে। ঠিক আছে, পাবলিক ওকে দেখলেই তখন সিম্প্যাথি দিয়ে দিবে। তো আমাকে বলছে যখন আমার হাত ধরে কান্নাকাটি করতেছে, আমাকেও মানে আমি একটা ইমোশন হয়ে আমিও কেঁদে দিই, মানে ওর কান্দার ওভার অ্যাক্টিং দেখে, ওর কান্দার ওভার অ্যাক্টিং দেখে আমি কান্না করে দিছি। ঠিক আছে, এগুলো আবার চুরফানে রেকর্ড করতেছে। ঠিক আছে, চুরফানে রেকর্ড করার পরে সমস্ত কিছু ডান, অল ওভার নাটক ডান। তারপরে ও আমাকে নিয়ে ওর বেডরুমে গেল, ওর বেডরুমে গিয়ে মিথ্যা, মানে আমাকে সবার সামনে বলতেছে আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। হ্যাঁ, তো আমাকে নিয়ে তিশা ওর আলাদা রুমে গেল, যাওয়ার পরে আমাকে বলতেছে মিস্টেক করো না, একটাও কিন্তু ভুল করা যাবে না, হাসবা না, হাসলে ক্যামেরায় দেখলে পাবলিক আমাদেরকে খারাপ বলবে, পাবলিক আমাদেরকে বাজে বলবে। ঠিক আছে, হাসা যাবে না। কিন্তু আমি তো ওইগুলো তো বুঝতেছিলাম না, আমার কান্নার ভিতরে কেমন হাসি ভাব চলে আসতেছিল, যেগুলো ভিডিও আপলোড করে নাই, কান্নাকাটির সিনগুলো ওরা সবকিছু ক্যাপচার করে রাখছে। তারপরে হচ্ছে রাতের বেলা আমাদেরকে খাইতে দিল বেগুন দিয়া, মাঝখানে ফাড়া ডিম, একটা সেদ্ধ ডিমের মধ্যে 2টা ভাগ করে 5 কেজি বেগুন রান্না করছে, সেগুলো তরকারি দিয়ে খাইতে দিচ্ছে। আমার ছেলে তো অবস্থা খারাপ, কারণ আমার ছেলে গ্রামে থাকার, আমার ছেলে দেখতে যেমনই হোক, আমার ছেলে ওইগুলো খাবার খেয়ে অভ্যস্ত না। তারপর জোর করে খাওয়ালাম, সারা রাত বসে আমার সাথে গল্প করতেছে। সারা রাত বলতে কি 3টা 4টা পর্যন্ত গল্প করলো, 3টা 4টা না 2:30 পর্যন্ত গল্প হয়েছে। ও আখির ব্যাপারে সমস্ত কিছু বলতেছে, তিশার ব্যাপারে, সরি এই যে নাফাইসা নিশা আপু আছে না, নাফাইসা নিশা আপুর ব্যাপারে, পাশের বাসার ভাবির ব্যাপারে, রাজা ভাই
সরি এটা কেউ করো না। মানে মৌসুমী আপু, রাজা ভাইয়া ওদের বিষয় বলতেছিল, ঠিক আছে। তারপরে এই যে নাফাইসা নিশা আপু ওর বিষয় বলতেছিল, নাফাইসা নিশা আপু সুগার ড্যাডি ছাড়া চলতে পারে না, নাফাইসা নিশা আপু সুগার ড্যাডি লাগে, বাড়িতে বুড়া বেটা নিয়ে আসে, তারপরে হচ্ছে ওর বাবা মা কিছু বলে না। হ্যাঁ, বলতেছে যে জানো না নাফাইসা নিশা তো সুগার ড্যাডি ছাড়া চলে না, ওর বাপের ইনকাম আছে, ওর যার সাথে সম্পর্ক, আমাকে এইভাবে বলতেছে, ওর যার সাথে সম্পর্ক সে তার বয়স ওর বাবার বয়সের চেয়ে বেশি। নাফাইসা নিশা যার সাথে সম্পর্ক তার বয়সটা কি তার বাবার চেয়েও বেশি। পাপা পাপা বলে ডাকে, তখন তো হচ্ছে নাফাইসা নিশা আপুর এই যে একটু প্রবলেম গেল না, এই প্রবলেমটার আগেই তো আমার ঘটনাটা ঘটছে। বলে ও যে পাপা পাপা করে ডাকে, ওর সুগার ড্যাডি আসলে ওর বাবা যে জন্ম দিয়েছে সে বাবা নাকি অন্য কেউ বোঝা মুশকিল, বুঝছো, আমাকে ভাই বলে। আর ভেবলিকে হচ্ছে সরি মৌসুমী আপুকে হচ্ছে বস্তি থেকে তুলে নিয়ে আসতে তো রাজা, এই জন্য চাপার জোর বেশি। বস্তিদের কথা আর কি বলবো, জানো না আমার বাসায় হাবাইতার মতন খাইছে। আর পাশের বাসার ভাবি হচ্ছে ইমো ফ্রিল্যান্সার, সবাই ভাই দুনিয়ার ইমো ফ্রিল্যান্সার। ও আর ওর মা ভালো, ও আর ওর মা ভালো, সবাই হচ্ছে ইমো ফ্রিল্যান্সার। হ্যাঁ, সবাই ইমো ফ্রিল্যান্সার, ও আর ওর মা ভালো। ওর মা হচ্ছে পাকা একটা চুন্নি। ওর মা আগের ওর বাপের সাথে বিয়ে হওয়ার আগে একটা বিয়ে হয়েছিল, সেই বাপের সাথে রিলেশন করার জন্য মানে টাকা চুরি করতো বাপের পকেটের থেকে। যাচ্ছ নাফাইসা নিশার কাহিনী বললো, রাজা বেবলি ভাই কাহিনী বললো, তারপরে হচ্ছে তোমার এই যে পাশে ভাবির কাহিনী বললো, ঠিক আছে, এগুলো বলতেছে। তারপরে বলে আখির কাহিনী নিয়ে বসলো, ঠিক আছে। আখি আয়াসকে দেখে রাত বিরাতে বের হয়ে চলে যেত, আহাদের সাথে কিছু হলে আহাতকে জোর করে ওর রুমে পাঠাইতাম, আহাদের রুচি হতো না ওর কাছে যাইতে, এগুলো নানান কথাবার্তা বলছে। বলার পরে আমি রাহাত গেলাম অন্য রুমে। ও কি করছে, মানে আমার আগের যে ভিডিওগুলো আমি করছি সেই ভিডিওগুলো অনেকে হয়তো স্ক্রিনশট করে রাখছে, সেগুলো কি করছে, ওই যে আমাকে বিয়ের হচ্ছে যে কাগজগুলো ছাড়া হয়েছে সেটাতে না, আমার ছেলেকে নিয়ে যখন ভিডিও করছে, আমার ছেলেকে মোটামুটি হচ্ছে আমাদের এলাকার সবাই চিনে, অথবা আমাদের এলাকার ভিডিও অনেকে ওর দেখে, তো ওরা কি করছে ওই ছেলেগুলো ওগুলো স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো স্ক্রিনশট দিয়ে যখন দেখলো যে এগুলো ভিডিও ডিলিট করার পরও আসতেছে, ওদেরকে কমেন্ট করতেছে, তখন ওর মাথা নষ্ট হয়ে গেল। আল্লাহ, এখন তো প্রবলেম শুরু হয়ে যাবে, এখন তো ঝামেলা হয়ে যাবে, মানুষ তো খারাপ বলবে। তখন কি করলো, ওরা রাত্রেবেলা আমাকে আর আমার ছেলেকে তাড়ায় দেওয়ার জন্য সারাটা রাত, তারপরের দিন সারাটা রাত, তারপরের দিন যখন এগুলো জানাজানি হয়েছে, তারপরের দিন রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত আমাকে আমার ছেলেকে ওরা আলাদা করে রাখছে, আমাকে ওদের সাথে রুমের মধ্যে মানে জিম্মি করে রাখছে, আমার ছেলেকে আলাদা রুমে রাখছে। আমার বাচ্চাটা কান্না করতেছিল, চিল্লা কান্না করতেছে, আমি রিকোয়েস্ট করতেছি, তো ওইখানে আমাকে আহাদ মারধর করছে, ঠিক আছে, আহাদ মারধর করলো, আহাদের ভাই মানে শালার বউ উল্টাপাল্টা কথা বলতেছে, ঠিক আছে, এগুলো বলতেছে। তারপরে এগুলো নিয়ে ঝামেলা নিয়ে আমি ওরে তিশারে বললাম আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই, হ্যাঁ আমাকে যেতে দেন, আমি চলে যাই। পরে কয়েকটি এত রাতে কোথায় যাবি হ্যান দেন। তারপরে ওদের আমাকে যে রুমে আমি হাত ছিলাম সেই রুমে আমাকে ওই যে 4টা ছেলে, ওদের বাসায় যে ছেলেগুলো থাকে, ওই 4টা ছেলেকে পাহারায় রাখছে যাতে আমি পালায় না চলে যাই। আবার ও ইন্টারভিউতে এসে বলে আমি আমার মেয়েদের সাথে রাখছিলাম, তোর মুখে এতগুলো থুতু মারি, এতগুলো থুতু তোর মুখে মারি, তোর বাসার মেয়েদের সাথে আমি ঘুমাবো কেন, তোর হয়তো বা মেয়েদের সাথে ঘুমায়, ছেলে মেয়েদের সাথে, তারপরে বললো যে তোর ওই যে ননদের জামাইয়ের সাথে, তারপর বল তোর বাসায় যে পোলাপানগুলো থাকে তাদের সাথে তোর শুয়ে অভ্যাস থাকতে পারে, বাট আমার না, যেখানে সেখানে শুয়ে অভ্যাস নাই, তোর মতন তুই বলিস কি আমি মেয়েদের সাথে ঘুমাইছিলাম, তোর মুখে। তো ওই ছেলেদের সাথে আমাকে রাখছে। তারপরে দিন সকালবেলা আমাকে স্ট্যাম্পে সিগনেচার করেছে, আমি যেন আরশ ভাইয়া, আখি বা আদার্স কারোর সাথে যোগাযোগ না করি, আমি যেন লাইভে না আসি, আমি যেন ওদের এগুলো কথাবার্তা না বলি কাউকে। আমাকে দিয়ে সিগনেচার করাইছে। সিগনেচার করানোর পরে আমাকে আমার ছেলেকে ওদের বাসার ওই যে 4জন চুরফান, তারপরে ওই যে আরো 2টা ভাইটা ছিল ওর, তারপরে ওই যে বাস পাখি, এগুলারে দিয়ে আমাকে হচ্ছে তোমার এই পর্যন্ত বাস স্ট্যান্ড পর্যন্ত বাসে, যাতে আমি ডিএইচএস কাউকে কিছু না বলতে পারি। হ্যাঁ, ওখানে অনেক আর্মি দেখছি, অনেক কিছু দেখছি, আমি যেন কিছু বলতে না পারি। ওরা আমাকে নিয়ে ওইখানে বাসে একদম উঠাই দিয়েছে, বাস ছাড়ছে, তারপরে ওরা আসছে, আমি জানালা দিয়ে যাই দেখি বাস ছাড়ছে, তারপরে ওরা আসছে। কোন মুখে ও বলে যে আমি মেয়েদের সাথে ঘুমাইছিলাম, তুই মেয়েদের সাথে ঘুমাই থাকতে পারিস, তোর মা মেয়ের বেটাদের সাথে ঘুমাই থাকতে পারে, বাট আমি পারি না, আমি ঘুমাই না মেয়েদের সাথে, তুই ঘুমাস, তোদের অভ্যাস আছে মেয়েদের সাথে ঘুমায়া। বস্তি নাটক, বাড়ি বানাবে দেখে বস্তি আমাকে বিয়ে করে নিয়ে গেছিল। হ্যাঁ, ফেসবুকে টাকায় ও বাড়ি বানাবে একটা গ্রামে, সেই বাড়ি বানানোর টাকা তো আর ও একা তুলতে পারবে না, কারণ আখির ফেস দেখায় যে ভিডিওগুলো ইউটিউবে যে দেখো, আখির ফেস দেখায় যে ভিডিওগুলো করছে, সেই ভিডিওগুলোতে তোমার মনে করো 400-500 কে এরকম ভিউজ আসছে। আর ওর ভিডিওতে ওকে নিয়ে ওর থোবরা নিয়ে যখন ভিডিও ছাড়ে না, দেখো 21-20 কে ভিডিওস মানে ভিউজ আসে। ও এই জন্য আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, যাতে ও যায় মানে বাড়ি একটা বানাইতে পারে আমাকে দিয়ে, ঠিক আছে, এই প্ল্যান করে গেছিল বস্তি। আপনি কার সাথে ঘুমাইছেন? আমি আহাদের সাথে ঘুমাইছি, আমার বিয়ে হয়েছিল ওর সাথে, আমি ওর সাথে ঘুমাইছি। আমি ঘুম থেকে পাই রাত ভরে ঘুম থেকে উঠছি, উঠে পানি খেতে গেছি, যাই দেখি কি ও চুরফানের মাথা বুকের এখানে মাথা দিচ্ছে, আর চুরফানোর মাথা এগুলা টিপে দিচ্ছে রাত্রেবেলা। ভাতার আরেক জামা মেয়ে নিয়ে ঘুমাই রয়েছে, বোনিয়া তুমি তোমার ভাগনা নিয়ে কি টিপাও, কথা বলে নিতেছো, তুমি তোমার ভাগনা দিয়া কি টিপাও, আব্বু আমাকে একটু পানি এনে দাও তো, কি টিপাও, আর টিপতে পারে না, ও টিপে কিভাবে, যন্ত্রপাতি তো বাঁকা, যন্ত্রপাতি না বাঁকা, ও টিপে কিভাবে, ও করবে কিভাবে, ফালতু মহিলা। আবার বলে কি হচ্ছে আমি না চাইলে কি মেয়ে থাকতে পারতো, ওই হ্যালো, আখি চাইলে তোর উষ্টা মারতে পারতো, তুই যে কালো জাদু করে রাখিস, কালো জাদু না করলে তো তোর এনে চাটবেও না, তোকে জিব্বা দিয়েও চাটবো না, কুত্তাও না। দাঁড়াও একটু পানি খেয়ে লই। নাসরিন সুলতান আলী, ফিজিক্যাল রিলেশনশিপ হইছে? হ্যাঁ হইছে। কিভাবে হইব বোন, কি হয় কোমো লজ্জার কথা, বেটা উঠতেই পারে না, বেটা যন্ত্রপাতি সমস্যা, উঠবো কিভাবে বেটা কও। লার্ন উইথ এনকে, আপনাদের ডিভোর্স হয়নি? না। আর একটা কথা ক্লিয়ার করি তোমাদের সবার সামনে লাইভে, কথাটা হচ্ছে আমার আব্বু মারা যাবার পরে রিসেন্ট 1 বছর আগে, আমার আব্বু মারা গেছে 3-4 বছর হয়ে গেছে, 1 বছর আগে আমি ঢাকাতে যাই। ঢাকাতে যাওয়ার আমার মেন কারণ হচ্ছে আমাকে বাসা থেকে বলছিল যে বিয়ে দিয়ে দিবে, আবার বিয়ে করাবে, আমার ছেলে আছে, মানে বিয়ে দিয়ে বলতে কি ওই যে হাজবেন্ড আমি ছেড়ে আসছি, সেই হাজবেন্ডের সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা বলছিল, তো তাকে আমি বিয়ে করতে চাই না বিদায় আমি আমার আম্মুর সাথে রাগ করে ঢাকা চলে গেছিলাম। আমি যাই একটা আমাদের এলাকারই একটা আপু আছে, আমি নাম বলতে চাই না, ওই জঘন্য মহিলাটার নাম আমি নিতে চাই না, ওই জঘন্য মহিলাটার পার্লারে আমি গেছিলাম। পার্লারে উনি আমাকে 15 দিনের মতন কাজ শেখানোর পরে আমার খুব বরাবর ইচ্ছা ছিল আমি ফেসবুকে কিছু একটা করবো, ফেসবুকে ভিডিও করবো। তো উনি আমাকে বললো কি এভাবে ভাইরাল হতে পারবি না, তুই এক কাজ কর, শর্ট ড্রেস করে ভিডিও কর।
শর্ট ড্রেস পরে ভিডিও বানা। তো উনার ইউজ করা শর্ট ড্রেস উনি আমাকে দিয়া, আমিও ভাবছিলাম উনি আমাকে সারা রাত বসে বসে ব্রেন ওয়াশ করতো। হ্যাঁ, সারা রাত ধরে ব্রেন ওয়াশ করলো। তারপরে চিন্তা করলাম যে একটু হার্ড ভাবে ভিডিও গুলো মনে হয়, কারণ আমি গ্রাম থেকে উঠে গেছি ভাই, গ্রাম থেকে উঠে গেছি। আমার ও তখন যে কারণে ও আমাকে খাওয়াইতো পড়াইতো, হ্যাঁ, তো এই ওর কথা শুনে কি করলাম, ওর শর্ট ড্রেস পরে পরে আমি ভিডিও বানালাম। তো আমার কথা হচ্ছে আমি কখনো কোনো ইমো ফ্রিল্যান্সারও ছিলাম না, আমি দেহ ব্যবসায়ী ছিলাম না, আমি কোনো পতিতালয়ের পতিতাও ছিলাম না। হ্যাঁ, আমি এটা স্বীকার করতেছি, আমি শর্ট ড্রেস পরে ভিডিও বানাইছি। এটার কারণ হচ্ছে ওই মহিলাটা, আমি নাম নিতে চাচ্ছি না তার, হ্যাঁ, আমি তাকে সারা জীবন, আমার এই নামটা নেওয়ার পিছনে তারও হাত আছে, কারণ সে আমাকে এভাবে না বললে আমি ভিডিও মানে এগুলো করতাম না। তো তার, আমি চাই তার একটা মেয়ে আছে, আমি চাই যে অন্যের মানুষের সাথে, অন্যের মেয়ের সাথে ও যা করছে ওরও ওরকম হোক, ঠিক আছে? আমি চাইবো আল্লাহ তারে নেখাত দান করুক, তার মাথা থেকে এগুলো বাজে চিন্তা ভাবনা দূর করুক, অন্যের মেয়ের ক্ষতি করা দূর করুক, কারণ তার নিজের একটা মেয়ে আছে, সামনে বিয়ে দিতে হবে। আল্লাহ না করুক তার মেয়ের এরকম কিছু হলো, তারপরে সে তার মেয়েকে ঢাকায় নিয়ে যায় এরকম শর্ট ড্রেস করা ভিডিও বানালো। তো তারপরে হচ্ছে এগুলো ভিডিও বানানো, তারপরে যখন আম্মু গ্রামে এগুলো ছড়াছড়ি হলো, আম্মু আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করলো, এরকম ভিডিও কেন করিস হ্যান ত্যান। তারপরে কি করলাম, আমি ভিডিও স্টপ করে দিয়েছি, ভিডিও ডিলিট করি না, ভিডিও স্টপ করে দিয়া আমি আমার মতন কাজ করতেছিলাম। হ্যাঁ, তো ওই ভিডিও করার কারণে আমার মনিটাইজেশন আসছিল ওই পেজে। তারপরে মনিটাইজেশনকে আমি কাজে লাগাই না, আম্মু যখন কান্নাকাটি করলো, আমার ছেলের কথা বললো, তখন আমি হচ্ছে মাথায় হলো, আমি বললাম জাপান আমি এগুলো করবো না, ভিডিওর দরকার নাই, আমি কাজ শিখতেছি, তোমার পার্লারে কাজ শিখে তোমার পার্লারেই থাকি, তুমি ওখানে আমাকে স্যালারি দাও, আমি বাড়িতে যাবো না, বাড়িতে গেলে আম্মু আমাকে জোর করে ওর বাবার সাথে, মানে জানের বাবার সাথে আমাকে আবার বিয়ে দিয়ে দিবে, আমি যাবো না, যেতে চাচ্ছি না। তারপরে এই লুচ্চা বেটার সাথে আমার হলো, মানে পরিচয় হলো, ঠিক আছে? আমি তোমাদেরকে সবাইকে লাইভে একটা কথা বলি, কথা হচ্ছে কেউ প্রমাণ দিতে পারবেন না আমি চৈতি কারোর সাথে ইমো ফ্রিল্যান্সে ইমো ভিডিও কলে কথা বলছি, এগুলোর স্ক্রিন রেকর্ড আছে, আমি পতিতালয়ে গিয়ে পতিতাগিরি করছি, কারোর সাথে শুইছি, এরকম রেকর্ড কেউ প্রমাণ যদি দেখাতে পারে আমি নাক কান কেটে দিয়ে ফেলবো, নাক কান কেটে দিব, ঠিক আছে? এরকম যদি কেউ বলে। ইমো ফ্রিল্যান্সার হচ্ছে ওর মা, ঘোড়ামুখীর মা ওই যে ইমো ফ্রিল্যান্স করে করে ওদের পেট চালাতো, ঠিক আছে? এটাই আমার বলার ছিল তোমাদেরকে।